এখন আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাবো তার নাম আত্মজা। গল্পটি লিখেছেন সোমজা দাস। আমার মেয়ে রিখিয়া, আমার আত্মজা। আমার শরীরের ক্ষুদ্র দেহকোষ থেকে তিলে তিলে তৈরি হয়েছে ও। আমার রক্ত পুষ্টি দিয়ে সিঞ্চন করেছি ওকে। আজ যদি বলি আমার সন্তান আমার সম্পূর্ণ অচেনা, কেউ কি বিশ্বাস করবে? না না, ছোটবেলায় হারিয়ে যাওয়ার মতো কোনো ফিল্মের প্লট নেই আমাদের গল্পে। খুব সাধারণ গল্প আমার আর রিখিয়ার গল্প। সেই ছোট্টবেলা থেকে রিখিয়া একটু অন্যরকম, ওর বয়সের বাচ্চাদের থেকে আলাদা। রিখিয়া শান্ত, চুপচাপ, মনে হতো যেন বয়সের তুলনায় অনেক বেশি পরিণত মনস্ক। নিজের মধ্যে থাকতে ভালোবাসত। বরাবর লেখাপড়ায় ভালো। ওর লেখাপড়া নিয়ে কখনো ভাবতে হয়নি আমাকে। সবাই বলতো আমি কত ভাগ্যবতী যে রিখিয়ার মতো মেয়ে পেয়েছি, যেখানে ও সমবয়সী সহপাঠী বা সহপাঠিনীদের মায়েরা তাদের ছেলে মেয়েদের নিয়ে ব্যতিব্যস্ত থাকত। অভিযোগের অন্ত ছিল না। ওদের মাঝখানে আমার নিজেকে কেমন দলছুট মনে হতো ওরা কত ভাগ্যবতী, ওদের কত গল্প আছে সন্তানদের ঘিরে, সুন্দর মুহূর্ত আছে। আর কিছু না হোক, নিজের সন্তানকে তারা চেনে, জানে। সন্তানের সাথে একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক আছে। আমার তো কিছুই ছিল না। ওদের মাঝে বলার মতো কিছু খুঁজে পেতাম না। কি বলতাম, কতটুকু চিনতাম আমি আমার গর্ভজাত সন্তানকে? অথচ রিখিয়ার মধ্যে তো আপাতদৃষ্টিতে কোনো অস্বাভাবিকতা বা সমস্যা নেই। সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক একটা মেয়ে, আমার একমাত্র সন্তান। খুব কষ্ট হতো। মনে হতো রিখিয়া যদিও সমবয়সী বাচ্চাদের মতো দুষ্টুমি করত, অবাধ্যতা করত, যদি পড়াশোনায় ফাঁকি দিত, যদি অন্য মায়েদের মতো আমিও ওর পড়াশোনায় অমনোযোগের জন্য বকতে পারতাম, হয়তো আমি শান্তি পেতাম। কিন্তু না, রিখিয়া আমায় সেই সুযোগ দেয়নি কখনো। রিখিয়া বরাবর ক্লাসে ফার্স্ট হয়েছে হেলায়। রিখিয়াকে কোনো আদেশ করলে বিনা বাক্যবায়ে তা পালন করেছে। কাছে থেকেও সে যেন খুব দূরের। মা মেয়ের স্বাভাবিক প্রীতির সম্পর্কে সে যেন একটা দেয়াল তুলে রেখেছে। ও এই রকমই, কিন্তু বাড়ির কারো সেটা নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। আমার স্বামী, মানে প্রাক্তন স্বামী বিনয়, বলতো আমি বেশি ভাবি। কখনো মনে হতো সেটাই হয়তো সত্যি, সত্যিই হয়তো আমি বেশি বেশি ভাবি। আমি চেষ্টা করেছিলাম ওর মনের কাছাকাছি আসার, ওকে বোঝার। জানি না কেন ওইটুকু মেয়ে নিজের চারপাশে একটা দুর্ভেদ্য প্রাচীর কিভাবে তৈরি করে রাখত। আমি মা হয়ে তা ভেদ করে উঠতে পারিনি কোনো দিন। আজ যখন পিছন ফিরে দেখি, ভাবতে বসি কোথায় ভুল ছিল আমার। আমি তো শুধু নিজের সন্তানকে নিজের করে চেয়েছিলাম। একটা সহজ মা মেয়ের সম্পর্ক চেয়েছিলাম। মেয়েকে জড়িয়ে ধরে ঘুমোতে চেয়েছিলাম। দুষ্টুমি করলে বকতে চেয়েছিলাম। ঠোঁট ফোলালে জড়িয়ে ধরে চুমু দিতে চেয়েছিলাম। মেয়ে আমার খেলনার জন্য, রঙের বাক্সের জন্য আবদার করবে, জেদ করবে, আমি বকবো। তারপর আবার কিনে এনে তাকে চমকে দেব। আচ্ছা, আমার চাওয়াটা কি খুব বেশি ছিল? বিনয়ের সাথে বিচ্ছেদটা আমি আটকাতে পারিনি। বিনয় আর আমি সম্পূর্ণ বিপরীত মেরুর মানুষ ছিলাম। ভালোবাসা ছিল না বলতে পারি না। শুরুতে নতুন পরিচয়, ভালো লাগা, ধীরে ধীরে ভালোবাসাও এসেছিল আমাদের জীবনে, যার ফলস্বরূপ রিখিয়াকে পেয়েছিলাম আমি। কিন্তু মানুষ তো বদলায়, সময়ের সাথে সাথে সম্পর্কের রসায়নও বদলায়। সবার ক্ষেত্রে হয়তো বদলায় না, কিন্তু আমি সেই ভাগ্যবতীদের মধ্যে ছিলাম না। বিনয় বদলে যাচ্ছিল আমার চোখের সামনে। চাকরিতে দ্রুত উন্নতি সিঁড়ি বেয়ে উঠছিল। এমন নয় যে আমি তাতে খুশি ছিলাম না। ওর উন্নতির হাত ধরে আমাদের জীবনও আরও বেশি করে গুছিয়ে উঠছিল। সচ্ছল থেকে সচ্ছলতর হচ্ছিল আমাদের সংসার। রিখিয়া যখন ছোট ছিল ওকে নিয়ে ব্যস্ত থাকতাম। দূরত্ব বাড়ছিল, কিন্তু গুরুত্ব দেইনি। জেগেও চোখ বুজেছিলাম। যেদিন চোখ খুলল, জ্ঞান চক্ষু উদয় হলো বলা যায়। হঠাৎ জেগে উঠে অনুভব করলাম আমি একা, সম্পূর্ণ একা। বিনয়কে যেতে দিয়েছিলাম শুকনো চোখে। ভালোবাসা শেষ হয়ে গেলে শুধু কটা আইনি কাগজ আর 7 পাকের দোহাই দিয়ে কাউকে বেঁধে রাখার চেষ্টা করা মানে নিজেকে অসম্মান করা। নিজেকে অসম্মান করতে চাইনি আমি। আর আমার সান্ত্বনা ছিল
অন্তত রিখিয়া তো আমার সঙ্গে আছে। সেদিন বুঝিনি আমি কতটা ভুল ছিলাম। রিখিয়া কোনোদিনই আমার সাথে ছিল না, ও ছিল ওর নিজের দুনিয়ায়। বিনয় আমাদের জীবন থেকে চলে যাওয়ার পর খুব একা হয়ে গিয়েছিলাম। আরও বেশি করে আঁকড়ে ধরেছিলাম রিখিয়াকে। কী চেয়েছিলাম আমি? খুব বেশি কিছু কি? শুধু নিজের সন্তানকে নিজের করে চেয়েছিলাম। চেয়েছিলাম ও মায়ের একক জীবনের অবলম্বন হবে। রিখিয়ার বয়স তখন সবে 9। শান্ত মেয়েও বরাবরই ছিল। বিনয় আমাদের জীবন থেকে চলে যাবার পর আরও চুপ হয়ে গেল। হয়তো মনে মনে ও আমাকে দায়ী করত, কিন্তু আমার তো কোনো দোষ ছিল না। কিভাবে বোঝাতাম অতটুকু মেয়েকে যে তার বাবাকে আমি তার থেকে দূর করিনি? সে আমার সাথে থাকতে চায়নি। মিথ্যে বলবো না, রিখিয়াকে বিনয় নিজের কাছে রাখতে চেয়েছিল, সাথে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমি দেইনি। সব হারিয়েছি আমি। রিখিয়াকে ছেড়ে বাঁচতাম কিভাবে? 15 বছর হয়ে গেল বিনয় আর আমাদের সাথে থাকে না। মাঝে মাঝে খুব কষ্ট হয়, দেখতে ইচ্ছে হয় ওকে। একসাথে কাটানো আমাদের ঘনিষ্ঠ মুহূর্তগুলোর কথা খুব মনে পড়ে। কত প্রেম, একসাথে জীবন কাটানোর কত শপথ, সব এত সহজে ভুলে গেল কেন? কত সহজে বলে দিয়েছিল আমার সাথে থাকতে চায় না। কি দোষ ছিল আমার? এক ছাদের তলায় থেকেও আমরা কত দূরে সরে গিয়েছিলাম। আমার এখন একটাই স্বপ্ন, রিখিয়া যাতে সুখী হয়। ওর জীবনটা যেন আমার মতো না হয়। ও ভালো থাকুক, আনন্দে থাকুক। মাঝে মাঝে বড় ভয় হয়, ওর মনটা বুঝবে তো কেউ? সেরকম জীবনসঙ্গী পাবে তো ও? মেয়েটা বড় চাপা আমার, বড্ড চুপচাপ। ও কষ্ট পেলে আমি সহ্য করতে পারবো না, বড্ড মায়া হয়। ও ঘুমোলে রাতে ওর ঘরে গিয়ে ওর মুখের দিকে তাকিয়ে থাকি। ইচ্ছে করে বুকে জড়িয়ে ধরি, কপালে চুমু খাই, মাথায় হাত বুলিয়ে দিই, কিন্তু পারি না। পা টিপে টিপে বেরিয়ে আসি ওর ঘর থেকে। আমি অনিকেতের কথা জানি। অনিকেত রিখিয়ার সাথে কলেজে পড়তো। ওর বাবা আমাদের ছেড়ে চলে যাওয়ার পর প্রথমবার রিখিয়ার চোখে মুখে আলো জ্বলতে দেখেছিলাম আমি। রিখিয়া আমায় কিছু বলেনি, কিন্তু আমার থেকে লুকোতেও পারেনি ও। হাজার হোক, আমার তো মায়ের চোখ, মেয়ের মন আমি বুঝবো না? ও কলেজে বেরিয়ে যাওয়ার পর ওর ঘরের বুক সেলফে বইয়ের একদম নিচে গ্রিটিংস কার্ড চিঠি পেয়েছিলাম। খুব খুশি হয়েছিলাম, আবার ভয়ও হয়েছিল। ঘর পোড়া গরু তো, নিজের দুর্ভাগ্যকে ভবিতব্য হিসেবে মেনে নিয়েছি। মেয়ের দুর্ভাগ্য সহ্য করতে পারবো না। মিথ্যে বলবো না, ভাবতাম রিখিয়ার নিজের সংসার হলে আমায় ছেড়ে চলে গেলে কি নিয়ে থাকবো আমি। কিন্তু আমার ঈশ্বর জানেন, সদা সর্বদা প্রার্থনা করেছি ও যা চাই তাই যেন পায়, যেন সুখী হয় খুব। কিন্তু আমার মেয়েটাও বোধহয় আমারই ভাগ্য নিয়ে জন্মেছে। ভগবান হয়তো আমাদের মা মেয়ের ভাগ্যে সুখের পাতাটা লিখতে ভুলেছেন। একদিন রাতে শুনলাম রিখিয়ার ঘর থেকে জোরে জোরে কথার আওয়াজ, সাথে কান্নার শব্দ। পাশের ঘর থেকে সব শুনতে পাচ্ছিলাম। ইচ্ছে করছিল ছুটে যাই ওর কাছে, ওকে বুকে জড়িয়ে ধরি। পারিনি সেদিন। সকালে দেখলাম ওর চোখ লাল, সারা রাত কেঁদে কেঁদে চোখ ফুলে উঠেছে। কলেজে বেরিয়ে গেল ও আমার সাথে একটাও কথা না বলে। সন্ধ্যা নাগাদ খবরটা পেলাম রিখিয়ার এক বন্ধুর ফোনে, অনিকেত আত্মহত্যা করেছে। বুকটা কেঁপে উঠেছিল। মেয়েটা কোথায়? পাগলের মতো ফোন করেছিলাম রিখিয়াকে, ফোন ধরেনি ও। বাড়ি ফিরল পরদিন সকালে। বাড়ি এসে সোজা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিল। আমি পাগলের মতো দরজায় ধাক্কা দিচ্ছিলাম, কিন্তু ও খোলেনি। ভয়ে হাত পা কাঁপছিল আমার। ও কিছু করে বসবে না তো? না, কিছু করেনি রিখিয়া। শুধু ওর মুখের হাসি মুছে গিয়েছিল আবার। আগের থেকে ও শান্ত চুপচাপ হয়ে গিয়েছিল। ঈশ্বরকে তবু ধন্যবাদ জানিয়েছি মনে মনে। তবু তো কিছু করে বসেনি। আমার কাছে আমার চোখের সামনে তো আছে। অনেক হারিয়েছি আমি, অনেক যন্ত্রণা পেয়েছি। রিখিয়ার কিছু হলে মরে যাব আমিও। সেই কোন শৈশবে মাকে হারিয়েছি। বয়স সবে তখন আমার 3। ভাই হতে গিয়ে মা চলে গেলেন। বাবা 1 বছর যেতে না যেতে আবার বিয়ে করলেন। ভাই ছিল আমার প্রাণ, পাগলের মতো ভালোবাসতাম ওকে।
ওর কাছে আমি, মা, দিদি, বন্ধু সবই ছিলাম। তখন আমার বয়স 9, ভাইয়ের 6। একদিন জানলাম নতুন মা আর বাবা ঠিক করেছেন ভাইকে বোর্ডিংয়ে পাঠিয়ে দেবেন। ভাই সারা রাত কেঁদে কেঁদে জ্বর বাঁধিয়ে বসেছিল। কেউ শোনেনি সেদিন আমার আর ভাইয়ের কান্না। ওরা পাঠিয়ে দিল ভাইকে আমার থেকে দূরে। সেই শুরু। তারপর থেকে আমার ভালোবাসার মানুষগুলো ক্রমাগত দূরে চলে গিয়েছে আমার থেকে। কিন্তু রিখিয়াকে আমি আমায় ছেড়ে যেতে দেব না কখনো। কেউ ওকে আমার থেকে আলাদা করতে পারবে না, কখনো না। আমার সন্তানও, আমার নারী ছেঁড়া ধন। আমি জানি অনেক অভিমান জমে আছে ওর মনে। মায়ের প্রতি অভিমান, হাসি মনে মনে। পাগলি মেয়ে আমার, কি বোকা মেয়ে। মায়ের উপর রাগ হলে কি কেউ বাড়ি ছেড়ে চলে যায়? কাল রাতে দেখলাম সুটকেস গোছাচ্ছে। জিজ্ঞাসা করলাম, কোথায় যাচ্ছিস তুই? বলল কোথায় একটা চাকরি পেয়েছে মুম্বাইয়ে, সেখানে চলে যাচ্ছে। ও মা, কি ভালো খবর! কি ভীষণ আনন্দ হচ্ছিল আমার। জিজ্ঞাসা করলাম, তাহলে আমিও সুটকেস গোছাবো তো? আমিও যাব তো তোর সাথে? স্থির দৃষ্টিতে তাকালো মেয়ে আমার দিকে। তারপর চিবিয়ে চিবিয়ে উত্তর দিল, কোথাও যাবে না তুমি, আমি যাব একা। তারপর আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল সেই মুহূর্তে। জড়িয়ে ধরেছিলাম ওকে, পাগলের মতো চুমু দিয়েছিলাম ওর গালে। শক্ত করে দুহাত ধরে বলেছিলাম, তোকে ছেড়ে কিভাবে থাকবো আমি? কি নিয়ে বাঁচবো? তুই ছাড়া আর কে আছে আমার সোনামা? নিজেকে এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে বলল, তাহলে আর কি, আমাকেও মেরে ফেলো, যেভাবে বাবাকে মেরেছ, অনিকেতকে মেরেছ। তাকিয়ে রইলাম ওর দিকে অবাক দৃষ্টিতে। ও হেসে উঠল। কি ভেবেছিলে মা? কেউ জানে না? কেউ জানতে পারবে না কোনো দিন? ছোট ছিলাম, কিন্তু অবুঝ নই। সেই রাতে বাবার সাথে ঝগড়াঝাটির পর বাবা আমায় নিয়ে চলে যেতে চেয়েছিল তোমায় ছেড়ে। তোমার পাগলামি, অকারণ সন্দেহ আর নিতে পারছিল না বাবা। ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট ধরিয়েছিল বাবা। আমি ঘর থেকে দেখতে পাচ্ছিলাম স্পষ্ট। জেগেছিলাম আমি সেই রাতে। তুমি পেছন থেকে বাবাকে জড়িয়ে ধরেছিলে। আমার ভালো লেগেছিল। মনে হয়েছিল তাহলে তোমাদের ঝগড়া মিটে গিয়েছে। তারপর দেখেছিলাম কিভাবে তুমি বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলে 6 তলার ফ্ল্যাটের ব্যালকনি থেকে। সব দেখেছিলাম আমি মা। সব জানতো ও? এতদিন ধরে আমায় শুধু ঘৃণা করে গিয়েছে। কিন্তু আমি তো সব ওরই জন্য করেছিলাম। বিনয় বলেছিল ওকে নিয়ে যাবে। কেন নিয়ে যাবে ওকে? রিখিয়া আমার, শুধু আমার। অনিকেতকে আমি তবু মারতে চাইনি, কিন্তু রিখিয়া জানলো কি করে? রিখিয়া মা আমার, বিশ্বাস কর, সব তোর জন্য করেছি। তোকে আমার থেকে ওরা দূরে সরিয়ে নিচ্ছিল। অনিকেত তোকে কষ্ট দিয়েছিল, তোকে কাঁদিয়েছিল। যে তোকে কষ্ট দেবে তাকে আমি ক্ষমা করতে পারি? রিখিয়া হাতের ভাঁজ করা জামাটা সুটকেসে রেখে ঠান্ডা গলায় বলল, তাই আমি কলেজে বেরিয়ে যাবার পর তুমি সেদিন অনিকেতের ফ্ল্যাটে গিয়েছিলে। জানতে ও একা থাকে। কোল্ড ড্রিঙ্কের বোতলে বিষ মিশিয়ে খাওয়ালে ওকে, তাই না মা? কি ভেবেছিলে কেউ জানতে পারবে না? কি ভাবছো আমি কি করে জানলাম? তুমি তাড়াহুড়োই এটা ফেলে এসেছিলে ওর বাড়িতে মা। ভাগ্যিস আমি পুলিশ যাবার আগে গিয়েছিলাম ওখানে, তাই তো জানতে পারলাম। এটা তোমারই তো মা? বলে হ্যান্ডব্যাগ থেকে আমার রুমালটা বার করে টেবিলের উপর রাখলো রিখিয়া। কোল্ড ড্রিঙ্কের বোতল, গ্লাসটা মুছেছিলাম এটা দিয়ে। তারপর ফেলে চলে এসেছি তাড়াহুড়োই। ইস! রিখিয়া আমার খুব কাছে এসে ঠান্ডা গলায় বলল, আমাদের তার আগের রাতে ঝগড়া হয়েছিল মা। কেন জানো? আমি এই বাড়ি ছেড়ে ওর কাছে চলে যেতে চেয়েছিলাম। ও আমায় বোঝাচ্ছিল যে তাতে তুমি কষ্ট পাবে। আমি মানতে চাইনি ওর কথা। রেগে গিয়েছিলাম, চেঁচামেচি কান্নাকাটি করেছিলাম। ও কখনো কষ্ট দেয়নি আমায়। আর অন্য কেউ আমায় তোমার থেকে দূরেও সরায়নি। তুমি সরিয়েছ। ঘেন্না করি তোমায় আমি, ঘেন্না করি। পাগল, খুনি মহিলা। উত্তেজনায় হাঁপাতে থাকে রিখিয়া। তারপর একটু থেমে আমার চোখে চোখ রেখে বলে, আমায় আটকানোর চেষ্টা করলে সবার আগে পুলিশের কাছে যাব আমি। জেলে থাকতে পারবে তো মা আমায় ছেড়ে? রিখিয়াকে ছেড়ে থাকতে হবে?
কিভাবে? স্খলিত পদে ঘর ছেড়ে বেরিয়ে এলাম। সারা জীবন শুধু ওকে হারানোর ভয়ে ভয়ে কাটিয়েছি। আমার ভাইটাকেও আমার থেকে দূরে সরিয়ে দিয়েছিল ওরা। কেন সবাই শুধু আমার ভালোবাসার মানুষদের আমার থেকে কেড়ে নেবে? তাই তো নতুন মাকেও কাপড় মেলার সময় ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলাম। বাবা বুঝে গিয়েছিল, কিন্তু আমায় বাঁচানোর জন্য কাউকে কিছু বলেনি কোনো দিন। তারপর বিনয়, তারপর অনিকেত। আমি কোনো দিন কাউকে মারতে চাইনি, কোনো দিন না। আমার দুর্ভাগ্য আমায় এই পাঁকের মধ্যে টেনে নিয়ে এসেছে। কিন্তু আর না। আজ সকালটা একটা নতুন সকাল। সব পাপ সব কষ্ট মুছে আমি আজ এক নতুন মানুষ। কি শান্তি! আর কেউ কোনো দিন আমায় ছেড়ে যাবে না। রিখিয়া, পাগলি মেয়ে আমার, মায়ের উপর খুব রাগ করেছিল, নাকি ছেড়ে চলে যাবে আমায়। এত অভিমান। ঘরে ঢুকি, ওর ঘুমোচ্ছে। কপালে চুমু খাই, মাথার চুলে বিলি কেটে দিই, গুনগুন করে গান গাই। ঘুম যায় ওই চাঁদ মেঘপরিদের সাথে। ছোটবেলায় এই গানটা গেয়েই ঘুম পাড়াতাম ওকে। কি সুন্দর ঘুমোচ্ছে আমার মেয়েটা, কত শান্তিতে। বালিশটা ভিজে গেছে। রক্তমাখা বালিশটা সরাতে গিয়ে মায়া হলো। থাক, ঘুমোচ্ছে ঘুমুক। যদি ঘুম ভেঙে যায়, শান্তিতে ঘুমুক আমার সোনামা। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।